শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আজকে আমরা যখন কথা বলছি তখন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান সাংবাদিকদের বেশ কিছু বিষয় অবগত করেছেন। তার মধ্যে একটি আলোচনা ছিল, সেটি হচ্ছে সাবেক যে পলাতক সরকারের প্রধান শেখ হাসিনা, তার বিচারের ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তিনি বলেছেন, সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি ইনসাফের রাজনীতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক, কলাম লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুল আউয়াল ঠাকুর, রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহসভাপতি জনাব মাহবুবুল হাসান পিঙ্কু, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি, রয়েছেন জনাব ইশতিয়াক আকিব, সদস্য সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি এনসিপি, এবং আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরান। এরই মধ্যে হয়তো ইমরান যুক্ত হয়ে যাবেন। আমরা আলোচনা শুরু করব, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা নাগরিক বান্ধব করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শুরু স্থানীয় সরকার ভোট, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসন্ন বাজেটেই নির্বাচনী খরচের বরাদ্দ চাওয়া হবে। হাম ও উপসর্গের মৃত্যুর মিছিলে আরও 11 শিশু রোগের প্রতিকারে কেনা হচ্ছে 9,50,00,000 ভ্যাকসিন। দ্রুতই সুফল পাওয়া যাবে, আশ্বাস তথ্যমন্ত্রীর। সম্ভাবনা থাকা সত্ত্বেও চামড়া রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে, বাণিজ্য মন্ত্রীর স্বীকারোক্তি। কোরবানির ঈদে বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না, বলছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এবং ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের সবচেয়ে বড় মসজিদে নির্বিচারে গুলিবর্ষণে নিহত অন্তত 3, নিরাপত্তা রক্ষীর সাহসিকতায় প্রাণে বাঁচল অসংখ্য শিশু। দর্শক, আমরা দিনের আলোচিত শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। আমাদের আজকের যে আলোচ্য বিষয় ইনসাফের রাজনীতি। রাজনীতিতে ইনসাফ শব্দটি খুবই প্রচলিত, কিন্তু এই ইনসাফ কার প্রতি করা হবে, কতটুকু করা হবে, কিভাবে ইনসাফ, মাত্রাগত কোনো পার্থক্য রয়েছে কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। প্রথমেই আমরা আকিবের কাছে যাব। ইশতিয়াক আকিব, শুনছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। জি, যে আলাপটি আমরা করছিলাম ইনসাফের রাজনীতি, এবং আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম সরকারের একজন উপদেষ্টা, উনি আজকে গণমাধ্যমে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি পালিয়ে আছেন, তার বিচারেও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। সার্বিকভাবে এই ইনসাফের রাজনীতির বিষয়ে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার জন্য। আমার সহ আলোচক এবং দর্শকরা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এখন ইনসাফের যে কথাটা বললেন, বা আমাদের যে কথা বললেন যে শেখ হাসিনার প্রতিও ইনসাফ করতে হবে, এটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল একটা আলোচনা। শেখ হাসিনা, তিনি একজন মানুষ, তিনি একটা ফ্যাসিস্ট রেজিমের প্রতিনিধি ছিলেন, ফিগারহেড ছিলেন। কিন্তু আমরা যে জুডিশিয়াল সিস্টেমটা কথা বলতে চাই, আমরা যে বিচার ব্যবস্থার কথা বলতে চাই, সেটা তো হচ্ছে সেটা তো অনেক বছর ধরে টিকে থাকবে। বাংলাদেশ যতদিন টিকে থাকবে ততদিন বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম টিকে থাকবে। তো আমাদের জুডিশিয়াল সিস্টেমের ইন্টিগ্রিটি, এটা হচ্ছে সব থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং শেখ হাসিনাকে সে যদি তার অলরেডি 2টা মামলার রায় হয়ে গেছে, শেখ হাসিনা যদি আত্মসমর্পণ করতো, তাকে যে কোনো আইনজীবী তাকে কিন্তু দেওয়া হতো। এবং সে যেহেতু আদালতে তার যে মামলার এই প্রক্রিয়াটাকে অ্যাকনোলজি করেনি, কারণ তাকে আদালত থেকে একজন আইনজীবী নিয়োগ করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে তার লিগ্যাল রাইট, যদিও সে আদালতের এখতিয়ারটাকেই অ্যাকনোলজ করেনি। এবং কালকেও, এখন সে ভারতের হেফাজতে আছে, ভারত থেকে যদি তাকে বন্দি মেনে চুক্তির মাধ্যমে পাঠানো হয় বাংলাদেশে, তারপর সে যে কোনো লয়ার
সে চাইলে তাকে সেটা দেওয়া হবে, এবং আমরা আশা করবো যে এখানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। এক, দুই, যিনি অভিযুক্ত তার সর্বোচ্চ লিগ্যাল রিপ্রেজেন্টেশনটা তিনি যেন যেটা চান সেটা যেন পাবেন। এবং এটাই হচ্ছে আমাদেরকে শেখ হাসিনা থেকে আলাদা করবে। কারণ শেখ হাসিনার সরকার যখন যুদ্ধাপরাধে বিচার করতে গিয়েছিল, তারা কিন্তু পুরো বিচার বিভাগটা টেন্টেড করে দিয়েছে। যুদ্ধাপরাধ তো হয়েছে বাংলাদেশে, এটা এটা তো সত্য, সেই বিচারটা হওয়া দরকার ছিল, কিন্তু বি- কিন্তু সে প্রতিহিংসার জায়গা থেকে পুরো বিচার বিভাগকে সে কলুষিত করেছে। এই পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আমরা আমরা এখন আমাদের এখন কি কাছে যে সেই আশঙ্কা ঐতিহাসিক, আছে আপনার কাছে? আমার মনে হয় না। আমি আশা করব যে আমাদের কাছে যে ঐতিহাসিক যে মুহূর্ত এসেছে, আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়। বিচার বিভাগে যেন অভিযুক্তের আম, অভিযুক্ত যেন তাকে ডিফেন্ড করার যথেষ্ট সুযোগ পায়। এবং এটার মাধ্যমে হচ্ছে আমরা নতুন বাংলাদেশের কথা যে বলি, নতুন বাংলাদেশ মানে হচ্ছে যে ইনস্টিটিউশনগুলোর স্বাধীনতা, ইনস্টিটিউশনগুলোর জোর, এবং বিচার বিভাগ হচ্ছে বিচার প্রার্থীর শেষ আশ্রয়। সুতরাং আমরা যদি এই যে ঘৃণ্য অপরাধী প্রতিও যদি এই বিচার বিভাগ যদি ইনসাফ দেখাতে পারে, তখন সেটা সেটা প্রমাণ করবে যে যে কোনো বাংলাদেশী এই বিচার বিভাগে গেলে ইনসাফ পাবে। তো এই জন্য এটা নিশ্চিত করা খুবই জরুরি। জি, কিন্তু আমরা যখন এই বিচার বিভাগের ইন্টিগ্রিটির কথা বলছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি, নির্মোহভাবে বিচারের রায় প্রতিফলিত হবে সেই সব বিষয়গুলো বলছি, ঠিক এই আলোচনার সময়ই কিন্তু আজকেই বিচার বিভাগে যেটি দেখা গেল যে সুপ্রিম কোর্ট সচিবালয় সেটি বিলুপ্ত করা হয়েছে। তো তার মাধ্যমে আসলে সরকার যদি বলছে যে একটি সংস্কার করে হয়তো আরও ভালো আইন করে সেটিকে আরও নিশ্চিত করা হবে, সেই ব্যাপারে কি আস্থা রাখা যায় বা আস্থা রাখতে পারেন কিনা, বা ইঙ্গিতটা কি দেখেন আপনি? সোশ্যাল মিডিয়ায় একটা কথা হচ্ছে এখন খুব চলে, সেটা হচ্ছে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। মানে এই কথাটা কেন বলা হয়? এই কারণে যে বিএনপির 2001 মাজহার হোসেন মামলার রায় সম্ভবত 1998 বা 1999 সালে। তারপর 2001 সালে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল তারা বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করবে। তারা হচ্ছে 5 বছর ক্ষমতা ছিল, তারা করেনি। বিচার বিভাগের একটা আহ, আলাদা হওয়ার একটা পদক্ষেপ নিয়েছিল পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার এসে। এরপর পুরো আওয়ামী লীগ আমলে বিএনপি বারবার বলে গেছে বিচার বিভাগকে আলাদা স্বাধীনতা দিতে হবে, আম, আলাদা সচিবালয় হবে, এবং নিম্ন আদালতের সকল বিচারকদের যে এই নিয়োগ বদলি এগুলো হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে দেওয়া হবে। এটা তাদের 31 দফায় আছে, যে 31 দফা নিয়ে তারা বারবার বড়াই করে। এটা জুলাই সনদে আছে। এবং জুলাই সনদে, এবং এখানে কিন্তু বিএনপি কোনো ডিসেন্ট নেই। বিএনপি নির্বাচনী ইশতেহার যেটা হচ্ছে 6 ফেব্রুয়ারি ঘোষণা, সেখানেও এই দুটো কথাই আছে: বিচার বিভাগের স্বাধীনতা জন্য মাজহার হোসেন মামলার রায় অনুসারে সচিবালয়, এবং আপনার বিচারকদের নিয়োগের ব্যাপারটা সুপ্রিম কোর্টে। কিন্তু এখন যে বিপদ, কারণ তখন হচ্ছে বিএনপি বিরোধী দলে ছিল, বিএনপির যে বিপদটা কেটে গেছে, এখন তারা হচ্ছে বলতেছে যে না, এই যে এটা করলে একবার বলেছে সমন্বয় থাকবে না, একবার বলেছে যে এতে এতে হচ্ছে বিচার বিভাগ রোগ হয়ে যাবে, মানে রোগ অ্যাজ ইন তার হচ্ছে ইচ্ছা মতো রায় দিবে এরকম। কিন্তু এই কথাগুলো কি বিএনপি এতদিন মনে ছিল না? আচ্ছা, তখন আমরা যেহেতু একটু তারা শুনে আসি ইসে ছিল, আকিব। এই জন্য তারা তখন যেহেতু তারা ভিকটিমের জায়গায় ছিল, সেহেতু তাদের মনে হচ্ছে এখন আমাদের জন্য স্বাধীন বিচার বিভাগ দরকার। এখন যখন তারা দেখতেছে যে বিচার বিভাগ স্বাধীন হলে হয়তো তাদের বিরুদ্ধে রায় আসতে পারে এবং তাদের কন্ট্রোল থাকবে না, এজন্য এখন তারা বিচার বিভাগ স্বাধীনতা খর্ব জি, করছে, এবং আমরা এটা একটু হচ্ছে শুনে আসি বাংলাদেশের বিষয়টি কি বিচার বিভাগের একেবারে ইতিহাসে এরকম একটা কিনা, কালো দিন হিসেবে থাকবে। না কোনো ভিন্ন ব্যাখ্যা আছে, আমরা একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন মাহবুল হাসান পিঙ্কু। জনাব মাহবুল হাসান পিঙ্কু, আপনি শুনছিলেন ইনসাফের রাজনীতি, আমরা বলছিলাম সেই বিষয়েও আলাপ করবেন। পাশাপাশি যেটি বলছে যে বিএনপি যখন মজলুম থাকে সেই সময় এক ধরনের আচরণ, এবং বিএনপি যখন দেখা যাচ্ছে আর মজলুম থাকে না তখন আরেক ধরনের আচরণ, সেটি কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার সকল কলাকুশলী, টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ছোট ভাই যে কথাগুলি বলল, এটা আসলে রাজনীতি অনেক কঠিন একটা বিষয়। সে যেটা বললো সেটা কিছুটা আবেগের বসেই বলেছে। বিএনপি তো দীর্ঘ বহু বছর পরে ক্ষমতা এসেছে মাত্র 2 মাস, একটা দেশ, বিশেষ করে
অর্থনৈতিকভাবে পর্যদুস্ত সাবেক যে ফ্যাসিস্ট হাসিনা আমলে এই দেশে যে লুটপাট হয়েছে এবং এই দেশটাতে যেভাবে দেশটাকে তারা তাদের মতো করে ব্যবহার করে দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, সেই ধ্বংস পিঙ্কু ভাই আমি আপনার কাছে আসবো, একটু আমি ইমরান সাহেবের কাছে শুনে আসি, আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে, এরপরে আমি আসছি। জনাব মেজর ইমরান শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ার। জি, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে এই যে ইনসাফের রাজনীতি এবং বেশ কিছু প্রসঙ্গ আকিবও আলাপ করলেন, আপনার বক্তব্য শুনবো, আর আপনি আপনার হাতের ডান দিকে একটু চেপে বসবেন, তাহলে বোধহয় আমরা আপনাকে আরো ভালো দেখতে পাবো। জি, ধন্যবাদ। ইনসাফের রাজনীতি এবং আরেকটা বললেন আপনি, কি বললেন আরেকটা ভাই? ইনসাফের রাজনীতি, আরেকটা ইনসাফের রাজনীতি এবং আকিব আলোচনা করছিল বিচার বিভাগের স্বাধীনতা এবং এখন বিএনপির যে অবস্থান, এইসব বিষয়গুলো নিয়ে। প্রশ্ন ক্লিয়ার। আসলে ইনসাফের রাজনীতি হবে যাদেরকে দিয়া তারা নিজেরা কতটুকু সৎ। রাজনীতিকরা যদি সৎ হয়, আন্তরিক হয়, তাহলে ইনসাফের রাজনীতি হবে। আর এই বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন, আমরা যে বলি এত কিছু, এই বিচার বিভাগের মধ্যে কতটুকু আমরা সঠিক রায় দেখতে পাচ্ছি? এই যে কিছু মানুষ যারা বিভিন্ন অপরাধ করেছে, মানবাধিকার বিভিন্ন জঘন্য অপরাধ করেছে, তারা জামিন পাচ্ছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কষ্ট করে বড় বড় আসামি ধরে, মাদক ব্যবসায়ী ধরে, তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। এখন জামিন একটা রাইট, আমরা জানি বিচারের এটা একটা আসামির জন্য অধিকার। কিন্তু এই আসামি যখন 19টা 20টা 29টা, যেমন আজকে একটা আসামি ধরা হয়েছে এয়ারপোর্টে, তার নামে 29টা মামলা, তার বয়স হলো 30। এই যে ধরে আর ছেড়ে দেয়, এখানে শুধু উকিলের দোষ দেয় আমরা। এখানে বিচারকদের কনসেন্স অফ দি কোর্ট বলে একটা কথা আছে, কনসেন্স অফ দি কোর্ট, কোর্টের একটা বিবেক থাকবে। সবকিছু আপনার প্রমাণ বা ইতে হয় না, কিন্তু আমার বিবেকও কিন্তু আমাকে বলে যে এটা কি। এতগুলি মামলা, 29টা মামলা বুঝলাম, 9টা মামলা হয়তো শত্রুতামূলক হতে পারে, 5টা শত্রুতামূলক হতে পারে, কিন্তু যখন একটা লোকের নামে 7টা মার্ডার কেস, 10টা মাদকের কেস, একেবারে যা কিছু রটে কিছু না কিছু বটে, যা ঘটে আর কি। এখন আমি যদি সেইটাকে মূল্যায়ন না করি, জাজ সাহেব যদি আপনারা ওইভাবে তাকে জামিন দিয়ে দেয়, এই যে আমাদের একটা ভাই বলল আপনাকে অনলাইনে যে স্বাধীনতা, আসলে স্বাধীনতা বলতে এইটা না, আপনি যা ইচ্ছা তাই করবেন। কারণ আমি এমন ভাবে বলতে চাই না, কিছু ঘটনা আছে। আমরা অনেক বিচারপতি কালামানিককে দেখেছি, আমরা বিচারপতি দেখেছি না কালামানিক, আপনি মানে কালামানিক তো একজন, এরকম খায়রুল হককে আমরা দেখি নাই, চিফ জাস্টিস কত বড় এই দেশের জন্য কত বড় ক্ষতি করছে, কেয়ারটেকারকে কিভাবে শেষ করে দিছে। সবকিছুর উপরে শোনে সুপ্রিমেসি অফ ল থাকবে, কিন্তু আমাদের দেশে আর ইংল্যান্ডের একই স্টাইল না। আমাদের যে মূল্যবোধ, এই মূল্যবোধের সাথে সরকার কিছু নিয়ন্ত্রণ থাকা উচিত। সরকার যদি এটাকে ভালো উদ্দেশ্যে করে, ধরেন আমরা সেটাকে সাধুবাদ জানাবো। আর সরকার যদি মানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নিয়ে করে, সেটা তো সরকারও এর আগে ধরা খেয়েছে। মাগুরার ইলেকশন মনে নেই, চিফ জাস্টিসকে ব্যারিস্টার মওদুদ আহমেদ মরফু একজন বয়সের পার্থক্য করে করলো না, কিন্তু সেটা তো বুমেরাং হয়েছে দলের জন্য। বিয়ে হাসিনা করেছে, বুমেরাং হয়েছে না। ফাইনালি হয় কি, ন্যাচারাল জাস্টিস থাকে, ন্যাচারাল জাস্টিস হবেই। সুতরাং আমি মনে করি সরকার, আমরা মনে করবো ইতিবাচক একটা সরকার, মাত্র 2.5 মাস বা 3 মাসও হয়নি এখনো, আমরা সুযোগ দিতে হবে। এই জন্য একটু আমি আসবো মেজর ইমরান, আপনার কাছে আসবো, একটু শুনে আসি। মাহবুল হাসান, আপনি বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আবেগের বশবর্তী হয়ে তো রাজনীতি এবং দেশ চালানো যাবে না। এই মাত্রই আমার সহ আলোচক মেজর ইমরান সাহেব বললেন যে একটি সরকার মাত্র 2 মাস 2.5 মাস হলেও ক্ষমতা এসেছে, তাকে সহযোগিতা করতে হবে, সুযোগ দিতে হবে। এবং কখন বেশি সুযোগ দিতে হবে, যে একটা বিধ্বস্ত অর্থনীতির একটা দেশ, বিধ্বস্ত, টোটাল সিস্টেম ইজ ড্যামেজ সিস্টেমের মধ্যে জনগণের ভোটে একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারকে তো সময় দিতে হবে তাকে, তো এইটাকে একটা শেপে নিয়ে আসার জন্যে। এখনই যদি তাকে আমরা তার দোষ ত্রুটি ধরা শুরু করি, তাহলে আসলে হবে কি, সেটা হলো ইন্টেনশনালি তাকে অসহযোগিতা করা। অর্থাৎ ইন্টেনশন, whenever your intention is bad,
তখন কিন্তু আপনি কিন্তু ভালো কিছু আপনি কিন্তু ডেলিভার দিতে পারবেন না। আপনি তখন ওই যে ইনে বিনয় এই সমস্ত কথাবার্তা বলতে হবে, ওই যে অসহযোগিতার কথা। একটু আগে যেমন আমার ছোটো ভাই, ওরা রাজনীতি শিখতে হবে, রাজনীতি সময় লাগে, রাজনীতি খুব কঠিন একটা সাবজেক্ট, সময় লাগবে। সেই সময়টাতে পরে কিন্তু আবেগটা কেটে যাবে। অর্থাৎ একবার তারা যখন আবার ক্ষমতা আসবে তখন কিন্তু তারা যে আজকে যে বিএনপির উপর দোষ দিচ্ছে, যে বিএনপি একটা সময় গিয়ে তারা বলেছে যে আমরা বিচার বিভাগকে স্বাধীন করে দিব ক্ষমতায় আসলে, এখন তারা দিচ্ছে না। আরে আড়াই মাসে কি বিচার বিভাগের স্বাধীনতা দিবে? একটু ওয়েট। এই যে 180 দিনের যে কর্ম পরিকল্পনাটা নিয়েছে বর্তমান সরকার এবং সরকার প্রধান জনাব তারেক রহমান সাহেব, তার মধ্যে কিন্তু অনেক প্রায় 60টার উপরে কিন্তু এর অ্যাকশন কিন্তু শুরু হয়েছে। আচ্ছা, এগুলির মধ্যে দিয়ে কিন্তু মানুষ কিন্তু আশাবাদী হয়েছে, অনেক কিছু কিন্তু পজিটিভলি কিন্তু তিনি কিন্তু স্টেপ নিয়েছেন। এই পজিটিভ স্টেপটার রেজাল্ট একটু সময় লাগবে পেতে। সেই রেজাল্টের জায়গা যাওয়ার পরে দেশের মানুষ বুঝতে পারবে যে বিএনপি কি ভালো কিছু করতেছে নাকি খারাপ কিছু করতেছে। আজকে জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে, জুলাই সনদ তো বিএনপি বারবার বলতেছে, জুলাই সনদ যেটা বাংলাদেশের মানুষ, আমি একটু অন্যদিকে যাচ্ছি কেন, যে বাংলাদেশের মানুষ যেহেতু একটা রেফারেন্ডামের মাধ্যমে তারা ভোট দিয়েছে, তারা হ্যাঁ ভোট দিয়েছে। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো বলছেন যে আমরা অক্ষর অক্ষরই পালন করব। আজকেও বলেছেন। সেই জন্য আপনাকে ইউ শুড হ্যাভ টু ওয়েট, একটু অপেক্ষা করুন। আপনি শুধু শুধু বাচ্চাদের মতো আপনারা যে লাফালাফি করছেন, মুরব্বীদেরকে আপনারা জ্ঞান করছেন না, যেভাবে কথা বলছেন, এভাবে কিন্তু অসহযোগিতা করে আপনারা চাচ্ছেনটা কি? আপনারা কি ক্ষমতায় যেতে চান? এত সহজ হবে না কোনো কিছু। ওনারা বলছেন যে ইঙ্গিতটা তো অন্তত দেখা দরকার, ইঙ্গিতটা তো একটু সময় দেবেন তো, মিনিমাম 6 months and 1 year ইউ শুড হ্যাভ টু ওয়েট। তারপরে আপনি আসেন পরিসংখ্যানে, তারপরে আপনি হিসাবে আসেন। এখনই তো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তো একটি সারা বিশ্বের সে কি বলে আপনার সে টাইম ম্যাগাজিনে 100 জনের মধ্যে তাকে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? তার কি সাফল্য আছে বিধায় তো নিয়ে এসেছে। তাদের চোখে সাফল্য ধরা পড়ছে, অথচ আপনার চোখে সাফল্য ধরা পড়ছে না। ওখানে তো আর এটাকে পয়সা দিয়ে কিনে তো তারপর তো এখানে নামটা ঢুকানো হয়নি। সুতরাং আপনি কথা বলবেন, আপনাদের এই কথা আজকে আমরা যে কথা বলছি, এটা কি শুধু আমরা 3 জনে শুনছি কিংবা 5 জনে শুনছি তা তো নয়, এটা সারা পৃথিবীতে শুনছে, সারা বাংলাদেশের মানুষ শুনছে, অনেক মানুষ রাত জেগে শুনছে। সুতরাং মানুষকে বুঝাইতে হলে আপনাকে একদম পজিটিভ আচরণ করতে হবে, পজিটিভ কথা বলতে হবে, আপনাকে বাস্তবতার আলোকে কথা বলতে হবে। একটা মানুষ ঘুমাচ্ছে না, শুরু করছে যেভাবে, এবং সে জীবনের রিস্কটাকে রিস্ক মনে করছে না, সে আমাদের এই সমাজটাকে পরিবর্তন করার জন্য সে নতুন কিছু সামনে আনছে। যে জিনিসটা আমরা 50-100 বছর পিছিয়ে গিয়েছি, সেটাকে উনি একটু আগে নিয়ে আসার চেষ্টা করছে, যে আমরা এতদিন এটাই হওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গাটা আমরা যেতে পারি নাই। আমরা এখন আর একটু রিস্ক হলেও আমরা যেন এখন একটু কাছে চলে যাই, সেই চেষ্টাটা যখন করছে তখন শিখুন, আসেন, তাকে সুযোগ দেন, তাকে 5 years 5 বছরের উপরে একটা দিনও তো সে ক্ষমতায় থাকতে পারবে না যদি এদেশের মানুষ না চায়। তাহলে তাকে তো আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি তাকে সহযোগিতা করবেন, আগামীতে বিএনপি, আগামীতে তার বিএনপি যারা দেশের মানুষ ওইভাবে করে সহযোগিতায় আসবে, বিএনপি সহযোগিতা করবে আপনাদের। সুতরাং আপনি কোনোভাবেই এখনই এই শুধুমাত্র দোষারোপের রাজনীতিটা না করে আপনারা আসুন, ঠান্ডা মাথায় বসুন, শিখুন এবং শেখার চেষ্টা করুন, তারপরে কথা বলুন, আমরা শুনবো আপনাদের কথা। আমাদের রাজনীতির বয়স হয়েছে 40-45 বছর। এই রাজনীতির 40-45 বছর পরে এসেও তো মনে হয় যে কিছুই শিখি নাই, কিছুই শিখি না। আর আপনারা এখনই সব কিছু শিখে ফেলেছেন, সব কিছু আপনারা একদম কি বলেন, আপনারা এমনভাবে বক্তব্য রাখার চেষ্টা করেন যে মাঝে মাঝে মনে হয় যে এখান থেকে আস্তে করে স্ক্রিনের সামনে থেকে পালিয়ে চলে যায়। যে না, এটা হয় না, এটা ভাইয়া আপনাদের এটা হচ্ছে না, একটু ওয়েট করেন, আপনারা পারবেন, আপনারা এই দেশ চালাইতে পারবেন, আপনারা শিখেন। আপনারা এখনই যারা করতেছে তাদেরকে সহযোগিতা করেন, তারেক রহমানকে সহযোগিতা করেন। তারেক রহমান সাহেব দীর্ঘ 17টা বছর, উই হ্যাভ সিন ইন আওয়ার ওন আইস, আপনি না দেখতে পারেন, আমরা দেখেছি, রাত দিন 24টা ঘন্টা একটা দূর দেশে থেকেও তিনি আমাদের সাথে ছিলেন। কীভাবে ছিলেন? যেভাবেই হোক না কেন, ডিজিটালাইজেশনের যুগে তিনি একটা স্ক্রিনের সামনে হলেও সারাক্ষণ বসেছিলেন, বসে বসে এই দেশের ভালোটা কিভাবে হবে, এই দেশ কিভাবে স্বৈরাচারের হাত থেকে মুক্ত হবে, এই দেশ কিভাবে বিদেশি প্রভাব থেকে মুক্ত হবে, সেই জন্য দেশের মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছেন, তার দলের নেতাকর্মীকে উদ্বুদ্ধ করেছেন। তারপরে তিনি চেষ্টা করেছেন এই দেশের নেতৃত্ব দিয়ে একসময় এই দেশটাকে একটা শেপে নিয়ে আসবেন, এবং সেইটার জন্যই তো আজকে জীবনের হুমকিটাকে তিনি পরোয়া করছেন না। আপনাকে তো ওই জায়গাটা, একটা জায়গার মধ্যেই তাকে আপনারা বিচার করেন না। যে মানুষ তার জীবনটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে, কার জন্য দিয়েছে?
তার মা নাই, বাপ নাই, এই বাপ দেশে রাজনীতি করতে গিয়ে মৃত্যু হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন অবস্থায় এই স্বৈরাচারের সাথে হাত মিলাই নেয়, যে গণতন্ত্র বিজয়ী হয়েছে, তারপরে এই মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। তারই সন্তান আজকে এককভাবে বাপ নাই, মা নাই, একটা এতিম মানুষ, সে রাস্তার মধ্যে দিয়ে সে তার জীবনের হুমকিকে তুচ্ছতাচ্ছিল্য করে তারপরে সে দেশটাকে অনেক বছর এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আসেন না আমরা একটু হেল্প করি, সমস্যাটা কি হেল্প করতে। অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি আসবো আপনার কাছে, ইনসাফের রাজনীতি নিয়েও শুনবো। আব্দুল্লাহ ঠাকুর, আপনার কাছে আসবো। আমরা একটা বিরতি নিয়ে এসে এই আলোচনায় যুক্ত হলে আরও নির্বিঘ্নে আপনার আলোচনা শুনতে পারবো, বরং একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জেলাপ করছিলাম জনাব আব্দুল্লাহ ঠাকুর, ইনসাফের রাজনীতি, আপনার মন্তব্য শুনবো। অনেকগুলো বিষয় ইতিমধ্যে চলে এসেছেন, আমাদের বন্ধুরা অনেকগুলো কথা বলেছেন। তেমন আমরা ইনসাফ কথাটা নিয়ে আমাদের একটু আলোচনা করে নেওয়া দরকার। ইনসাফ ব্যাপারটা যদি আপনি আলোচনা করেন, তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ ছাড়া ইনসাফ কায়েম সম্ভব নয়। আমরা যে সমাজে বাস করি, এই সমাজটা ইনসাফ ভিত্তিক নয়। এই সমাজটা আইন দ্বারা পরিচালিত, ব্রিটিশ ল। যেমন আপনি যদি বলেন সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ, ব্যাপারগুলো কিন্তু একরকম শোনায়, কিন্তু ব্যাপারগুলো একরকম নয়। একরকম নয় এই কারণে যে বর্তমান আদালতে যদি আপনাকে বিচার চাইতে হয়, তাহলে আপনাকে একজন উকিল নিয়োগ করে বলতে হবে যে আপনি কি বলতে চান, এবং আপনাকে সবসময় একজন অপরাধী নিজেকে নির্দোষ প্রমাণ করেন। বিচারক শুনে প্রমাণ করতে চান তিনি দোষী কি নির্দোষ। এটি হয়তো আইনের ক্ষেত্রে সুবিচার বলা যায়, কিন্তু এটি ইনসাফের বিচার নয়। ইনসাফের বিচারের ক্ষেত্রে অপরাধী নিজেই তার অপরাধ স্বীকার করেন, তিনি কনফেস করেন যে আমি এই অপরাধটা করেছি। ইসলামী সমাজে, ইসলামী আইনে এই ইনসাফের ব্যাপারটা এভাবে রয়েছে যে একজন অপরাধী তিনি অপরাধ করার পরে তিনি বিচারকের কাছে, শরীয়তের যারা আলেম তাদের কাছে গিয়ে বলেন আমার তো অপরাধ হয়ে গেছে, এখন আমার সাজাটা দিয়ে আমাকে জান্নাত নিশ্চিত করেন। আচ্ছা, এখন এই যে জান্নাত পাওয়ার বিষয়টির সাথে ইনসাফি সমাজের যে সম্পর্ক আছে, এখন ইনসাফ বলতে যদি আপনি সেই অর্থে আসেন, তাহলে কিন্তু পুরো অবকাঠামোটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তা আমার ধারণা উপদেষ্টা সাহেব আমরা যে আলোচনা করছি সেটা ওই অর্থে নয়। এখানে আমরা ন্যায় বিচার ভিত্তিক কথাটা বলছি। আমরা বলতে চাচ্ছি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি আপনি করতে চান এবং কার প্রতি করতে চান, তাহলে যার প্রতি করতে চান তাকে ন্যায় বিচার চাইতে হবে। প্রথমত তিনি কথাটা এসছে, আমি সেটাকে আরেকটু যুক্ত করে বলছি, যেমন আমার প্রতি অবিচার হয়েছে কিনা এটা আমাকেই প্রমাণ করতে হবে যে আমি ন্যায় বিচার চাই। তাহলে ফ্যাসিস্ট যিনি ভারতে আছেন, তিনি যদি তাকে যদি ন্যায় বিচার করতে হয়, তাহলে তাকে বাংলাদেশে আসতে হবে। কিন্তু তিনি আজকের কাগজে দেখবেন, আনন্দবাজারে একটা সাক্ষাৎকারে বলেছেন মাথা উঁচু করে আসবেন, কিন্তু তিনি গেছেন কিন্তু মাথা নিচু করে। অর্থাৎ একটি পলায়ন পর শক্তি পুনরায় ফিরে আসবেন মহা উদ্যমে, তারপরে তিনি এসে বিচার চাইবেন বা বিচার করবেন। এটা আর কি বলছেন কি, যারা ক্ষমতায় আছে তাদেরকে তিনি অপছন্দ করছেন, তাদের বিরুদ্ধে নানান কথা বলছেন, তাকে কি হত্যা নানান কথা, এইসব আলোচনা করে লাভ নেই। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কথাটা আরেকটা জিনিস আপনি দেখেন, তিনি যখন ভারতে অবস্থান করছেন এবং ভারতে যখন পশ্চিমবাংলায় যখন বিজেপি ক্ষমতা দখল করেছে, তখন সেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে। আজকে খবরের মধ্যে আছে যে সেখানে সীমান্তে সংঘর্ষ হয়েছে, একটা উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা এখন বোধহয় গত 15-16 বছর আওয়ামী লীগ শেখ হাসিনার আমলে যে ভাগাভাগির আলোচনা ছিল তার বাইরে একটা নতুন পরিস্থিতি। তাহলে সীমান্তটা যখন উত্তপ্ত এবং বাংলাদেশের একজন ফ্যাসিস্ট শাসক যখন বলতেছেন যে তিনি মাথা উঁচু করে আসবেন, সেই সময় যদি আপনি ন্যায় বিচারের কথা বলেন, ইনসাফের কথা যদি বলেন, তাহলে আপনি প্রশ্ন উঠতে হবে যে বিচারটা কোথায় করবেন? কি জনতার আদালতে করবেন, না আইনের আদালতে করবেন, না যিনি বিচার চান তিনি নিজেই একটা বিচারের সিদ্ধান্ত দিবেন? একটা কথা কেন উঠছে, ওই যে সংস্কার কথা বলছেন যে মানবতা বিরোধী অপরাধের কথা বলছেন, সেটা কি ন্যায় বিচারের আলোকে আমি মানবতা বিরোধী অপরাধ কি অপরাধ নয়, এইটা তো আরও লম্বা আলোচনা আছে। কারণ এই বিচারটা কতটা সঙ্গত ছিল সেই আলোচনা আমি যাব না, কিন্তু এই কথা তো আমরা বলতেই পারি যে আপনি সুকরঞ্জন বালিকে
আদালতের কাঠগড়া থেকে বা সাক্ষীর থেকে নিয়ে পালিয়ে গেছেন। আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার জবানবন্দি অনুযায়ী সাক্ষী নিতে দেন নাই। এমন এরকম হাজারো ঘটনা উল্লেখ করা যাবে স্কাইপে কেলেঙ্কারির যে ব্যাপার আপনি সরকার যাকে সাক্ষী মেনেছে তাকেই সাক্ষী দিতে দেয় নাই, তারপরেও তাকে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারের রায়, কাদের মোল্লার রায়, বিচারের রায় ঘোষণার পরে আইন পরিবর্তন করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে এইগুলো যদি আমরা আদালতের আলোকে টানি তাহলে আমরা এদের কাউকে ফেরাতে পারবো না। আমরা সালাউদ্দিন কাদের আজকে সেই পার্লামেন্টারিকে ফেরাতে পারবো না, আমরা সেই ব্যক্তিদেরকে আর ফিরে আনতে পারবো না। আমরা তো হারিয়ে ফেলেছি কারো অবিচারের কারণে। তাহলে অবিচারটাকে যদি আপনি নিরোধ করতে চান তাহলে অবিচারের মূল গোড়ায় আপনার হাত দিতে হবে। এবং সেইখানে যদি আপনি বলেন ন্যায় বিচার কায়েম করতে হবে, তাহলে ন্যায় বিচার কায়েম করতে হলে যিনি এই অপরাধগুলো করেছেন তারকে প্রথম স্বীকারোক্তি দিতে হবে, প্রকাশ্য স্বীকারোক্তিতে বলতে হবে হ্যাঁ আমি বাংলাদেশে 17 বছরে শাসন করে যে দুঃশাসন করেছি আমি প্রকাশ্যে তার ক্ষমা চাই। তখন প্রশ্ন আসবে জনগণ আপনাকে ক্ষমা করবে না হ্যাং করবে। এই বিচারটা কিন্তু তখন। আজকে আপনি যে ন্যায় বিচারের কথা বলছেন এটা কিন্তু অলিক আলোচনা। এটা এমন একটা জিনিস যেটা মনে হয় যে বাংলাদেশে যেন সব কিছু ঠিকঠাক ছিল, 17 বছরে কিছু ঘটে নাই, কোনো মানুষ মারা যায় নাই, কোনো গুম হয় নাই, কোনো মায়ের কোল খালি হয় নাই, কোনো শিশু কাঁদে নাই, কোনো আকাশ বাতাস রোমন্থিত হয় নাই, সব কিছু স্বাভাবিক ছিল। এবং তারপরে হঠাৎ করে একটা বজ্রপাতের মতো শব্দ শুনছেন। ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা দীর্ঘ ঘটনার মধ্য দিয়ে আজকের দিনটা এসছে। সুতরাং এইখানে কিন্তু আদালতের প্রশ্ন যেটা আসছে, অবশ্যই বিচার বর্তমান প্রচলিত অবস্থায় যে বিচার করে সেটা আদালতই করবে। আমরা যেহেতু ব্রিটিশ বা এই আইন দিয়া, তাহলে আদালতের যে নিরপেক্ষতার কথাটা উঠছে, আমি সেখানে মনে করি যে আদালতের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা এবং আদালতের ক্ষেত্রে যতখানি মানুষের বলাই হয় মানুষের জনগণের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত। অর্থাৎ এবং সবসময় কিন্তু মনে করা হয় যে শাসকরা সবসময় জনগণের উপর কোনো না কোনোভাবে নিপীড়কের ভূমিকা পালন করে। এটা স্বেচ্ছায় এবং অনিচ্ছায় অনেকখানি। যেমন একজন ওসি, ডিসি, পুলিশ যে আইন ধরে, কথাটি যে আপনি বললেন, ইমরান সাহেব একটা কথা বলছিলেন যে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে বিচারক তাকে ছাড়ছে। বিটুইন দ্য লাইন কথা কি? বিটুইন দ্য লাইন কথা হচ্ছে যে পুলিশ যখন ধরে, যে অভিযোগে তাকে ধরে সেই অভিযোগের জন্য তার কাছে কোনো এভিডেন্স নাই। কলমটি আমার হাতে, যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ আমার, ছেড়ে দিলে কার? তাহলে পুলিশ যখন আমাকে ধরে তখন এই কলমটা থাকে কলমের জায়গায়, আমি থাকি আমার জায়গায়। বিচারক জিজ্ঞেস করেন কলমটা যে তার প্রমাণ কি? এগুলো আইনগত ব্যাপার আছে। তবে বিচারকদের এর উপরই সিদ্ধান্ত দিতে হবে এমন কোনো কথা নাই। বিচারকের রায় ফাঁসি হইলে তো আজকে যাদের রায় সালাউদ্দিন কাদের যদি ফাঁসি হয়েছে তাদেরকে আমরা ফাঁসি দিতে পারতেছি, কারণ এটা আইনগতভাবে তাদের রাইট আছে, ভুল করার অধিকার তাদের দেয়া আছে। তো সেই জন্যে ন্যায় বিচারের প্রসঙ্গটা যদি আপনি আসেন তাহলে ন্যায় বিচারের প্রসঙ্গের কিন্তু প্রেক্ষাপটটা দেখতে হবে। পলিটিক্যাল টার্মে অনেক কথা বলতে পারেন, রাজনৈতিক দেয়া না দেয়া, কিন্তু জনগণ কিন্তু সমস্ত রাজনীতির ঊর্ধ্বে তার প্রতি কৃত অপরাধকে বিচার করাটাই ন্যায় বিচার। তার প্রতি যে অপরাধ হয়েছে সেই অপরাধের বিচার করাটাই হলো ন্যায় বিচার, এবং সেটাই হচ্ছে জাস্টিস। যদি সেইখানে ছাড় দেন তাহলে সেটা হবে তার প্রতি, জনগণের প্রতি অবিচার। জনগণের প্রতি অবিচার করে তো আপনি আইনের সুবিচার কায়েম করতে পারবেন না। ব্যাপারটা কন্ট্রাডিক্টরি। সুতরাং আপনাকে উনি যে কথাটা বলেছেন পুরো জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই না। উনিও একজন বিজ্ঞ ব্যক্তি, প্রাজ্ঞ, উনিও বুঝেই বলেছেন। কথা যেভাবে বলেছেন তার অর্থ হচ্ছে যে তার প্রতি যদি ন্যায় বিচার কায়েম করতে হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষার সুবিচার করতে হবে। এবং সেই সুবিচারটা কি? সেই সুবিচারটা হচ্ছে তার বিরুদ্ধে, হ্যাঁ এটা হতে পারে যে তিনি পলাতক থেকে তিনি যদি এসে হাজির হন, তিনি যদি আদালতে গিয়ে দাঁড়িয়ে কথা বলেন, সেই সব আইনগত অনেক ব্যাপার আছে। কিন্তু এ কথা মনে করার কোনো কারণ নাই যে তিনি সুবিচার চান না কিন্তু আমি সুবিচার দেব, এটা হয় না। জি, আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। আকিব রয়েছেন আমাদের সাথে। ইশতিয়াক, আকিব, যে বিষয়গুলো আলোচিত হলো এর মধ্যে একটি বিষয়ে বলা হচ্ছে যে বর্তমান সরকারের বয়স এখনও অনেক কম, মাত্র 2.5 মাসের হয়তো কিছু বেশি। এই সময় এসে যা প্রত্যাশা করা হচ্ছে সেটি অনেক বেশি কিনা, আর এই সময়ের মধ্যে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো আশা জাগা নিয়ে কিনা, সেই বিষয়টি একটু আলাপ করুন। জি, ধন্যবাদ। আমি আমার সমালোচকের যে প্রশ্ন
এবং মন্তব্য তার উত্তর দিয়ে এইটা দিচ্ছি যে দেখেন, আমরা কিন্তু সরকার এই যে বিচার বিভাগের যে আলাদা সচিবালয়, আমরা কিন্তু এমন না যে সচিবালয় ছিল না আমরা তারেক রহমানকে সচিবালয় বানাতে বলছি। যদি তেমনটা হতো তখন আপনি বলতে পারতেন একটু সময় দেন, এটা প্রসেস করতে হবে, ওই বাজেটের দরকার আছে, হ্যান ত্যান অনেক সমস্যা আছে, যে সময় দেন আমরা একটা নতুন জিনিস তৈরি করতেছি। সিচুয়েশন তো এটা না। আলাদা সচিবালয় তো ছিল, অন্তর্বর্তী সরকার আলাদা সচিবালয় করে দিয়ে গেছে, সেইখানে অলরেডি মানুষজন অ্যাটাচ করা হয়েছে, তারা কাজ করতেছে, সচিবালয় সম্ভবত 3 থেকে 4 মাস কাজ করেছে। সেই সচিবালয়টা তারেক রহমান বন্ধ করে দিয়েছেন। এটা তো এমন না যে তাকে আমরা বিজেপি এখন স্বাধীন করতে বলতেছি, স্বাধীন ছিল সচিবালয়, তিনি এটার পিছনে সময় দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছেন। এই পার্থক্যটা বুঝতে হবে, আমার আলো বিজ্ঞ সমালোচককে এই পার্থক্যটা বোঝার অনুরোধ করতেছি। তারেক রহমান তিনি তো তার সময় থেকে বের করে নিয়ে এই কাজটা করতে পেরেছেন। আমরা তো তার কাছ থেকে, আমরা যদি না থাকতো তখন আমরা বলতে পারতাম আচ্ছা কবে হবে আমরা জানতে চাই। এটা তো ছিল, তিনি সেটা বন্ধ করে দিয়েছেন। অধ্যাদেশগুলো তো আইন আকারে এতদিন চলতেছিল, তিনি পরে সেটাকে তার তার আইনমন্ত্রীরা সেটাকে বন্ধ করে দিয়েছেন। এটা তো তাদের অ্যাকশন, আমরা তো ইনঅ্যাকশনের সমালোচনা করতেছি না, তাদের অ্যাকশনের সমালোচনা করতেছি। এবং এবং হচ্ছে উনি আরো অনেক কথা বললেন, কিন্তু দেখেন আমরা আলোচনা করতেছি বিচার বিভাগ নিয়ে, আপনি ওনাকে প্রশ্ন করলেন বিচার বিভাগ নিয়ে, উনি বিচার বিভাগ নিয়ে হয়তো 2টা সেন্টেন্সও বলেন নাই, উনি নানান কথা বললেন, অর্থনীতির কথা বললেন, টাইমস ম্যাগাজিনের কথা বলতেন। অর্থনীতির সাথে তো বিচার বিভাগের সম্পর্ক নাই, অর্থনীতির জন্য আপনার ফাইন্যান্স মিনিস্টার আছে, তিনি অর্থ মন্ত্রণালয় দেখবেন, পরিকল্পনা মন্ত্রী আছে, তিনিই দেখবেন। বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারটা তো আইনমন্ত্রী তো তার জন্য বেতন পান এই কাজটা করার জন্য, তো আইনমন্ত্রী কি করতেছেন, আমরা তো সেই প্রশ্নটা করতে যাচ্ছি। জি, তো বিষয়টা তো এরকম। আর বলছেন যে না, যে এই সময়ের মধ্যে অনেক মানে পদক্ষেপ এরই মধ্যে নেওয়া হয়েছে, জনবান্ধব অনেক পদক্ষেপ, সেগুলোর ব্যাপারেও আপনারা কথা বলছেন কিনা, না কেবলমাত্র খালি সমালোচনার জন্যই সমালোচনা না করছেন? অবশ্যই, যেমন বিএনপির যেই প্রতিশ্রুতিগুলো ছিল তাদের নির্বাচন ইশতেহার, তারা তার নির্বাচন ইশতেহার অনুসারে বিভিন্ন কাজ করা শুরু করেছে। এখন যেমন এর মধ্যে ওই যে ফ্যামিলি কার্ড বলেন, খাল খনন বলেন, বৃক্ষরোপণ বলেন, এই পলিসিগুলোর সাথে আমরা একমত না। এই পলিসি আমরা আমরা মনে করি বিভিন্ন পলিসির হচ্ছে এটা বেটার অপশন ছিল, কিন্তু এখন তাদের এটা পলিসি ছিল, জনগণ তাদেরকে ভোট দিয়েছে, তারা এটা করতেছে এবং এটা তো ফাইন। আমরা হচ্ছে এই পলিসিগত দিকে সমালোচনা করে যাচ্ছি। আপনি জানেন যে হয়তো 2 সপ্তাহ পরে হচ্ছে বাজেট ঘোষণা হবে, এনসিপি থেকে কিন্তু বাজেট কমিটি তৈরি করা হয়েছে, আমি সেই কমিটিতে আছি, আমরা কিন্তু ছায়া বাজেট প্রস্তুত করেছি এনসিপি থেকে। আচ্ছা। এবং আমাদের 21 তারিখ প্রোগ্রাম আছে এবং আমরা ছায়া বাজেটটাও ঘোষণা করব। আমরা জনগণের কাছে আমাদের ভীষণটা প্রকাশ করবো। আমরা তো চাই পলিসি ভিত্তিক সমালোচনাই করতে চাই। সরকারের একটা পলিসি আছে, আমরা সেটার সাথে একমত না, কিন্তু আমরা এটাও অ্যাকনোলেজ করি যে সরকার তাদের পলিসি ইমপ্লিমেন্ট করবে, তার জন্যই জনগণ তাদেরকে ভোট দিয়েছে। কিন্তু আমরা জনগণের কাছে আমাদের অল্টারনেটিভটা প্রকাশ করব, তা আমরা এভাবে আগাতে যাচ্ছি। জি, বিচার বিভাগের যে আশঙ্কার কথা বলছিলেন, যে যেই অবস্থা তৈরি হলো আপনাদের, তাহলে কি আশঙ্কা করছেন যে এই আলাদা সচিবালয় যদি বিলুপ্ত হয়ে গেল, সে যারা ছিল এই সচিবালয়ে তাদেরকে আইন মন্ত্রণালয়ে অ্যাটাচ করে দেওয়া হলো, এখন তাহলে বিচার বিভাগ নিয়ে কি কোনো শঙ্কা প্রকাশ করছেন? আমার মনে হয় এটা যেরকম হবে, আপনার যেটা বলতেছিলাম যে 2001 সালে যেটা হয়েছিল, 2001 সালের বিএনপি ইশতেহারও কিন্তু ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে, তারা 5 বছর সেটা করতে পারে নাই, কিন্তু পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার এসে কিন্তু সম্ভবত 3 বা 4 মাসের মধ্যে বিচার বিভাগের একটা স্বাধীনতার একটা স্টেপ নিয়ে ফেলেছিল। তো আমার মনে হয় সেটাই হবে, তারা এরকম, আমার সমালোচক তারা বলতে থাকবেন সময় দেন সময় দেন, বলতে বলতে দেখা যাবে পরবর্তী নির্বাচনের সময় হয়ে গেছে, যেটা হচ্ছে আগেও ঘটেছে। তো আমার মনে হয় না যে বিএনপি আসলে সচিবালয় তো তারা তুলেই নিল, আবার সেটা কবে করবে তার কোনো টাইম লাইন তো আমরা শুনতে পাইনি। আমাদের আইনমন্ত্রী তো বলে নাই যে আমরা বাজেট অধিবেশনের পরে করব বা 3 মাস পরে করবো, 6 মাস পরে করবো, আমরা কোনো টাইম লাইন জানি না। আমরা জানি না যে দুদকের নিয়োগ কবে হবে, দুদকে হচ্ছে গত 3 মাস ধরে নিয়োগ নেই, গত 3 মাস ধরে দুদকের কোনো কমিশনার নেই, এবং কিন্তু দুদকের আইনে আছে যে 30 দিনের মধ্যে এটা নিয়োগ দিতে হবে, নাই, দুদক পড়ে আছে। প্রায় 2 মাস ধরে হচ্ছে মানবাধিকার কমিশনে কোনো লোক নাই, কবে নিয়োগ হবে কেউ জানে না, আমরা কোনো তথ্যও পাচ্ছি না। তো এই সব মিলে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে বিএনপি, আমরা আসলে আস্থা রাখতে পারতেছি না। আমরা তো চাইছিলাম আস্থা রাখতে, বাংলাদেশের অর্ধেক মানুষ বিএনপির উপর আস্থা রেখেছেন এবং আমরা জনগণের সেই আস্থা রাখাটাকে সম্মান জানিয়ে আমরা আস্থা রাখতে চেয়েছি, তা আমাদের তো সেই সুযোগটা বিএনপি দিচ্ছে না। মানবাধিকার কমিশনের ক্ষেত্রে আপনাদের আপত্তিটা কোথায়, মানে বিএনপির যে বক্তব্য তার সাথে আপনাদের কি আপত্তিটা কোথায়? তারা তো বলছে ঢেলে সাজাবে।
ফাইন, কিন্তু কথা হচ্ছে তারা ঢেলে কি করবে? তারা তারা যে কমিটিটা ছিল আপনার সংসদে, তারা তো বলেছে তারা কি পরিবর্তন করতে চায়। তারা বলেছে মানবাধিকার কমিশন আম, যদি কোনো সরকারের কারোর বিরুদ্ধে তদন্ত করতে চায়, সরকার থেকে অনুমতি নিতে হবে। তাদের ঢেলে সাজানোর মধ্যে তো এই জিনিসটা থাকবে। আবার বলছে যে গ্রেফতার করতে চায়, আদালত থেকে যদি গ্রেফতারের আদেশ আসে, তারপরেও মানবাধিকার কমিশন গ্রেফতার করতে হবে না, সরকার থেকে আবার অনুমতি নিতে হবে। এটা তো তাদের রেকমেন্ডেশন। তারা যখন বাদ দেওয়ার সময় এই রেকমেন্ডেশন দিয়েছে, তার মানে তারা যখন নতুন আইন আনবে তাতেও এটা থাকবে। তো এই ঢেলে সাজানো, এটা তো হচ্ছে আওয়ামী লীগের মানবাধিকার। আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগের যে মানবাধিকার কমিশন ছিল 2009 সালের আইন, তার সাথে বিএনপি কি পার্থক্য করতেছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কোনো তো পার্থক্য নাই। বাংলাদেশে কোন শক্তিশালীটা হলো? বাংলাদেশের মানবাধিকার কমিশন কিন্তু সাংবিধানিকভাবে একটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা কিন্তু কোনো মন্ত্রণালয়ের অধীন না। কিন্তু তারা এই কথাটা পর্যন্ত তারা সেই রিকমেন্ডেশনে বলেছে যে এটা যেহেতু কোনো মন্ত্রণালয়ের অধীনে না, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। তার মানে তারা একটা মন্ত্রণালয়ের অধীনে আনবে। তার মানে যদি ধরেন আইন মন্ত্রণালয়ের অধীনে গেল, তারা মানবাধিকার কমিশন এর যদি কোনো একটা তো তার কারোর বিরুদ্ধে তদন্ত করতে চায়, তখন আইনমন্ত্রী তাকে ফোন দিলে আইনমন্ত্রীর অধীনে যে মানবাধিকার কমিশন চাকরি করে তিনি কি সেটা ফেলতে পারবেন? যে সমস্যাটা আমরা এখন দেখছি, কেন বিজেপি আলাদা সচিবালয় দরকার? কারণ একটা ধরেন জজ কোর্টের একজন বিচারক, তার নিয়োগ, তার পদোন্নতি, তার বদলি, এটা নির্ভর করে আইনমন্ত্রীর উপর। কারণ আইনমন্ত্রী যদি তাকে ফোন দিয়ে বলে চমুক আসামিকে জামিন দিয়ে দাও, সেই সেই বিচারক কি সাহস পাবে এটা করতে? যদি আলাদা সচিবালয় থাকতো, যেটা বিএনপি আজীবন চেয়ে এসেছে, গত 25 বছর ধরে চেয়ে এসেছে, 31 দফায় বলে এসেছে, এবং যেটা করা হয়েছিল, সেটা থাকলে তো এই অধিকারটা থাকতো না। তখন আইনমন্ত্রী আইন মন্ত্রণালয় থেকে করা হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারতেন। জি, সেই সুযোগটা বিএনপি অ্যাকশনের মাধ্যমে বন্ধ করছে। আমরা ইনঅ্যাকশনের সমালোচনা করতেছি না, আমরা বিএনপির অ্যাকশনের অ্যাকশন সমালোচনা। অসংখ্য ধন্যবাদ। যাব মাহবুব হাসান পিঙ্কু আপনার কাছে। আবারও তো ওই তার কথাই যেতে হয়, যে বলল যে আমি নাকি যে প্রশ্ন করেছেন তার বাইরে আলোচনা করেছি। তা আলোচনাটা তো তার আগে সে করেছে, সেটাকে ধরে আমাকে দুইটা কথা বলতে হয়েছে। আমি কিন্তু সেখানে বলেছি যে 2 মাস 2.5 মাস সময় মাত্র গেল। এখানে আমি একটা দলের পরিচয় এখানে বসেছি। আমি এখানে একটা কথা ক্লিয়ারলি বলতে চাই যে বিএনপির নির্বাচনের ম্যানিফেস্টোতে, কিংবা যদি বলি যে তাদের রাষ্ট্র সংস্কারের জন্য তাদের মানে ওনারা আস্থা রাখতে পারছেন না। 31 দফার যে একটা দফা দিয়েছিল বিএনপি কিংবা মাননীয় প্রধানমন্ত্রী, ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য 31 দফার আলোকে কিন্তু কাজ শুরু হয়েছে। সুতরাং সমালোচনা থাকবে। বিগত দিনে মুরব্বী বললেন, যেটা আজকে আমার সমালোচক, যে বাংলাদেশের শাসন ব্যবস্থায় কখনোই এই যে ব্রিটিশ যে আমাদের যে সিস্টেম ল, যে ল, সেখানে আত্মপক্ষ সমর্থনের জন্যে সবচেয়ে বেশি মানুষ তার পক্ষ পাশে গিয়ে হাজির হয় তাকে বাঁচানোর জন্যে। তখন মিথ্যাটাকে সত্য হিসাবে উপস্থাপন করার জন্যে মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় যে যেখানে বিচারক নিজেই কনফিউজড হয়ে যায়, তার মধ্যে দিয়েই বিচারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এবং সেই ক্ষেত্রে বিগত দিনে কোনো বিচারেই স্বচ্ছতা ছিল না, স্বচ্ছতা দেখা যায় নাই। বিচার একবার হয়েছে, রায় হয়েছে, রায়টাকে ঘুরিয়ে আবার সেটাকে অন্যায় বিচার করা হয়েছে এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরকম বহুত ঘটনা ঘটেছে। তো আজকে বলা যায় এই যে স্বাধীন বিচার বিভাগের যে বিষয়টা, সেইটার প্রয়োজনীয়তাটা এত বেশি 2 মাসের মধ্যে আলোচনা করছেন। আসেন না, দেখি নাই সরকার কি করে। এই সরকারের আমলে তো বিচার হবে। আজকে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চায়, কিংবা ফ্যাসিস্টের যারা দোসর তারা বাংলাদেশে আছে কিংবা আসতে চায়, তারা অনেকেই মামলা খেয়েছে, অনেকেই মামলার মধ্যে আছে। সেই সমস্ত বিচারগুলি জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা প্রতিফলিত হয় কি না, সেটা আমরা একটা দেখার জন্য একটু সময় তো লাগবে। সেই সময়টা দেন না, আপনি একেবারে আছেন এইটা করলো না ওইটা করলো না, এটাই সমস্যা। এই জন্য আপনাদের সমালোচনা, আপনার কথা ডিফেন্ড করতে গিয়ে আমাকে বলতে হয়েছে। বাকি কথা তো এক কথা রিপিট করা দরকার, বাকি কথা তো বলেছেন ঠাকুর সাহেব, যে দেশের বিচার ব্যবস্থা কতটা নাজুক অবস্থার মধ্যে দিয়ে চলছে, কত শত অন্যায় বিচার এদেশে হয়েছে। বিচারপতি খায়রুল এমন একটা কাজ করে দিয়ে গেছে যার জন্য হাজার হাজার মানুষকে এদেশে রক্ত দিয়ে তারপরে তাদেরকে এই পৃথিবী ছাড়তে হয়েছে। সেই বিচারপতি খায়রুলকেও জামিন দিয়ে দেওয়া হয়েছে।
হয়েছে তো। হ্যাঁ, হয়েছে। সুতরাং এখন পর্যন্ত কোনো কিছুই কোনো স্ট্যাবল জায়গার মধ্যে নাই। ইন ফিউচার অর্থাৎ আমরা কালকে কি হবে তাকে তো কেউ জানি না, এটা জানে অনলি গড নোজ, আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। কিন্তু আমরা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আজকের যে সরকার, আজকে বিএনপি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে 31টি দফা তিনি সবার সামনে দিয়েছিলেন রাষ্ট্র মেরামত করার জন্য, তিনি তো সেটাকে শুরু করেছেন। তিনি ইতিমধ্যেই যে এনসিপির এই ছোট ভাই বলল যে কিছু কিছু জিনিস পজিটিভ তারা দেখছে, দেখেন না এরকম পজিটিভ আরও সামনে কি আছে, যে কার্ড দিয়েছে, কৃষক কার্ড দিয়েছে, মৎস্য কার্ড দিয়েছে, তারপরে আপনার ফ্যামিলি কার্ড দিয়েছে, তারপরে খাল কাটার প্রোগ্রামে গিয়েছে, তারপরে পদ্মা ব্যারেজের মতো একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে 2 মাসের মধ্যে। আমি তো মনে করি একটু তাড়াতাড়ি করছেন, এত তাড়াতাড়ি না করে আরেকটা আমি মনে করি আরও আসতে যাওয়া উচিত। এটাকে বিশ্লেষণ করতে হবে, সময় নিতে হবে, যেটা করলে তারপরে এটার রেজাল্টটা কি আসে সামনে, সেটাকে নিয়ে আগে চিন্তা ভাবনা করতে হবে, তারপরে হুটহাট করে এগুলি না করাই ভালো, করতে হবে। বাট আস্তে আস্তে আমরা বিএনপি আজকে 5 বছরের পরে ক্ষমতায় নাও থাকতে পারে, কিন্তু এমন একটা ধারাবাহিকতার জায়গাটা থাকতে হবে যেখান থেকে পরবর্তীরা সেটা দেশের জন্য কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে শুধু সমালোচনার জায়গায়, হ্যাঁ সমালোচনা করেন, সমস্যা নাই, সমালোচনার জায়গায় আমরা ডিফেন্ড করার জন্য প্রস্তুত আছি, সমস্যা নাই। আপনারা ছোট হলেও রাজনীতিতে আসছেন, আপনারা অনেক বুঝেন, লেখাপড়া শিখেছেন, সুতরাং ডিফেন্ড করবো, সমস্যা নাই। কিন্তু কথা তো বলতে হবে। আপনি বলবেন, আপনি তো থামাই দিতে পারবেন না। আপনি আপনার মতো করে বলেন, আমি তো আপনার সাথে তো কোয়ার্লিং করতে পারতাম, তো ঝগড়া যেতে পারতাম না, এগুলি তো সমাধান না। সমাধান হচ্ছে যে আগামীতে আমাদেরকে দেখতে হবে যে এই সরকার আমাদেরকে কতটুকু পজিটিভ একটা ইয়ের মধ্যে দিয়ে, রাস্তার মধ্যে তারা আমাদের এই জাতিকে নিয়ে মানে হাঁটতে পারে। সেই জায়গাটায় একটা সময় এই 5 বছর চলে যাওয়ার পরে যদি মনে করে দেশের মানুষ যে না এই রাস্তাকে ওপেন রাখতে হবে, বিএনপিকে আরও 5 বছর সময় দেওয়া হোক, আর তারপরে যদি আরও 5 বছর চাই, এভাবে করে দেশ এক সময় চলে যাবে তার উন্নতির শিখরে। এবং সেই জন্যে হয় বিএনপি, না হয় বিএনপি ছাড়া যদি অন্য কাউকে দেশের মানুষ পছন্দ করে, তাহলে ওই ধারাবাহিক জায়গাটা ফ্যাসিস্ট যা করেছে আমরা সেটাকে ব্লক করে দিয়েছি, সেটার দিকে, কারণ সেটা দেশের জন্য সুফল বয়ে আনে নাই। আপনি দেখেন এই যে যেটা বললো আমার সহ-আলোচক ঠাকুর সাহেব, যে বর্তমানে যে অবস্থা ভারতের সাথে দীর্ঘদিন বহু বছরের মধ্যে এখন সম্পর্কটা সম্ভবত একটু খারাপের দিকে আবার যাচ্ছে, যেখানে আজকেও আপনার সীমান্তে ওইখানে গুলি বিনিময় হয়েছে, ওখানে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তারপরে নতুন একটি বিজেপি সরকার পশ্চিমবঙ্গকে দখলে নেওয়ার পরে সেখানে যে সমস্ত কথাবার্তাগুলি বলা হচ্ছে, সেই জায়গার থেকে কিন্তু শেখ হাসিনা কিন্তু আবার উস্কানিমূলক কথা বলেছে। সেখানে যে আজকে আমরা ইনসাফের কথা বলবো, বিচারের জায়গায় ইনসাফের কথা বলবো, সেই ইনসাফের কথা তো সে ভেঙে দিল। যে সে কোথা থেকে কীভাবে ইনসাফটা আসবে, কে করবে ইনসাফ? সে নিজের বিচার কি নিজেই করবে? তা নাহলে সে তো অন্যায় করে গেছে, সে তো পালিয়ে গেছে, মুখ নিচু করে গিয়েছে, সে কীভাবে মাথা উঁচু করে আবার আসে? এই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে। এই জায়গায় সবাই মিলে আসুন, এখনো সময় আছে, সবাই মিলে পজিটিভ রাজনীতি করে ওই যে ফ্যাসিস্ট যে যারা অন্যায় করেছে, যারা রক্ত চুষে নিয়ে গেছে, আপনার আমার রক্ত চুষে নিয়ে গেছে, তাদেরকে ব্যারিকেড দেওয়ার জন্য, রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য, আমরা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার এই সরকারকে সহযোগিতা করি। পরবর্তীতে এদেশের মানুষ মনে বুঝবে যে কাকে এবার ক্ষমতায় আনা যায়, তাকে আমরা সহযোগিতা করি, এবং এরকম অন্যায় যেন আর কখনো এই দেশে না হতে পারে, সেই কারণেই আমাদেরকে। আমি আবারও আসবো আপনার কাছে, আমি মেজর ইমরান আপনার কাছেও আসবো। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, মেজর অবসরপ্রাপ্ত ইমরান, বিচারের বিষয়টি তো রয়েছেই, সুশাসন, ইনসাফ, তার পাশাপাশি বলা হচ্ছে যে সরকারের 2-2.5 মাস সময় যথেষ্ট নয়, তাদেরকে সময় দিতে হবে, নিঃসন্দেহে আমরা ওইটা বিশ্বাস করি। কিন্তু তারপরও আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গা থেকে আপনার কাছে মনে হয় কিনা উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে? সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা, বিশেষ করে মব ভায়োলেন্সই বলবো, এটিকে তো আর জাস্টিস বলার সুযোগ নেই, মব ভায়োলেন্সের যে অবস্থা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে, তাতে করে তো উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেই জনমানুষ। কি বলবেন? না, আপনার যেটা আমাদের অবজারভেশন, উৎকণ্ঠা, এটা তো আমাদের মধ্যে আছে। আমরা অ্যাকচুয়ালি বিশেষ করে আমাদের ঢাকা শহরে আপনি যদি মোহাম্মদপুরের দিকে তাকান, কতগুলো ইনসিডেন্ট আপনি দেখবেন, এগুলো খুবই ভয়ঙ্কর। আমি সবচেয়ে আমার আশ্চর্য লাগে সামারাই, যেটা চাইনিজ যে কুড়াল, চাইনিজ যে জিনিসগুলি
যারা ইম্পোর্ট করে আনে, এগুলি সেল করে যে সমস্ত দোকান, এগুলির মানে আমি মানুষের বডির মধ্যে ফিট করে নিয়ে যাচ্ছে, পুলিশ ধরতেছে, বের করতেছে, এগুলো ভয়ঙ্কর। তারপর মাদকের, এটা খুবই ভয়ঙ্কর। এখন সবচেয়ে ভয়ঙ্কর হলো ওই যে, আবার আপনি যদি বলেন, আমি মনে করি আমাদের বিচারকরা, যদি আমি লোয়ার কোর্টগুলি দেখি অবস্থা, কিভাবে জামিন হয়ে যায় তারা জানে। এই জন্য আপনি যে বলুক, আমরা কিন্তু শপথবদ্ধ রাজনীতিবিদ মুক্ত হয়েছি। শপথবদ্ধ রাজনীতিবিদ এখন নাই, মানে বিচারক মানে শপথবদ্ধ রাজনীতি, এটা ভুলে যেতে হবে, এটা ঠিক না, ভুল, এটা মনে রাখতে হবে। আরটা হলো এসকেআইপি কেলেঙ্কারির কথা মনে রাখতে হবে। আর একটা হলো এসকে সিনহা বলেছে কিছুদিন আগে যে ওনার চেম্বারে গিয়েছিল হর্ষবর্ধন শ্রীংলা দেখা করতে, নিজামী সাহেবের রায়ের আগের রাত্রে, আগের দিনে। এখন এই হলো আমাদের কিন্তু বিচার বিভাগের অবস্থা। এখন এই অবস্থায় যদি আপনি স্বাধীন ছেড়ে দেন, আলাদা করে দেন, এরা তো কোথায় উঠে যাবে আপনি জানেন না, দে মে বি আউট অফ কন্ট্রোল। এই জন্য সময় নিয়ে যাচাই বাছাই করে তাদেরকে বুঝতে হবে যে আমি, হ্যাঁ, একজনের দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকতে পারে, আমার কারো প্রতি দুর্বলতা থাকতেই পারে, কিন্তু আমার রায়ের ব্যাপারে আমি নিরপেক্ষ কিনা, যদি আমি এগুলি না করি তাই পুলিশও ব্যর্থ হবে, এই সন্ত্রাস বেড়ে যাবে। কারণ পুলিশ কত ধরবে? আপনি দেখেন, পুলিশ একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, পুলিশের মধ্যে কিন্তু এখনো বিরাট প্যানিক কাজ করতেছে, আমরা যতটুকু দেখেছি। তারপরে আপনার একজন যদি ধরেন গণ্যমান্য ব্যক্তি, শুধু না, মন্ত্রী মহোদয় যদি বলে দলীয় লোকের বেলায় একটু ইয়া করবেন, তো এই ধরনের কথা বললে হয় কি, আসলে জনমনে সরকারের সম্পর্কে বিরূপ ধারণা হয় এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা তখন কথা বলবো ওই লেভেলে যারা নীতি নির্ধারক, যারা মন্ত্রণালয় চালায় বা যারা সচিবালয় আছে, এদের কথাগুলি খুব মানুষ মানে খেয়াল করে এবং এতে একটা প্রভাব পড়ে বিশেষ করে। আর আমাদের যে কোর্ট কাছারিগুলি, এখন এগুলি বললে তো আবার ওই অনেক সময় বলে কি যে মানহানির মামলা হয়ে যায়, আদালত অবমাননা হয়, এই জন্য অনেক কিছু আমরা বলতে পারি না ভাই। না সেটা বলবেন না, আমরা এই যে অবস্থা বলবেন। আমাদের আব্দুল্লাহ ঠাকুর, জনাব আব্দুল্লাহ ঠাকুর বলছেন মান আটকে রেখে তারপর বলতে হবে যাতে মানহানি মামলা। তারপর আরেকটা আছে ভাই, আরেকটা হলো এই যে কন্টেম্পট অফ কোর্ট, আরেকটা ওই যে যাই হোক কোর্টের অবমাননা। এই যে আপনার এই আতঙ্ক তো আমরা অনেক কিছু বলতে পারি না। তা আমরা দেখছি কিভাবে টকশোতে পর্যন্ত একজন উপস্থাপিকাকে হিউমিলেট করা হয়েছে, আমি নিজে দেখেছি। আমরা সারা বাংলাদেশের মানুষই যারা দেখে টকশো তারা দেখেছে। এখন এই অবস্থা তো ভাই উত্তরণ হয়েছে। আমার কথা হলো, আমি উই নিড টু লুক পজিটিভলি। আমরা যদি শোনেন, আমরা সমালোচনা করব এমন ভাবে সরকার যেন উৎসাহ পায় আমার কথায়। সরকার যদি আমার কথায় আমাকে তার অপোজিশন মনে করে, সেটা অসুবিধা নেই, আমাকে শত্রু যেন মনে না করে। আপনি পার্লামেন্টে অপোজিশন ভাবে আলোচনা করবেন, এজন্য আমাদের কয়েকটি গঠনমূলক আলোচনা করতে হবে আর সাথে সাথে দেখিয়ে দিতে হবে। আসলে যারা ইয়াং জেনারেশন, ইয়াং আপনার ভদ্রলোক আমাদের অনলাইনে আছে, এখন আপনি এদের কিন্তু এরা তেজ তরুণ, এদের কিন্তু একটু মানে সবকিছুতে গতি বেশি, এরা সবকিছু আশা করে বেশি। সুতরাং এরা 36 দিনে তো একটা সরকারকে উৎখাত করে দিয়েছে। এখন যেই হাসিনা কোনো প্রকার অনুশোচনা নাই, যেটা বললো, এখন তার প্রচুর লোক এদেশে আছে। এদেশে যদি এই সরকার সময় মতো এটা যদি কন্ট্রোল না করতো, আপনি বলেন যে তাহলে কত মার্ডার হতো। কারণ আওয়ামী লীগের সরকারের মন্ত্রী বলেছিল কয়েক লক্ষ লোক মারা যাবে। তো এই হিসাবে আপনি কি মনে করেন না বিএনপি কে এই ক্ষেত্রে আপনাকে বা জোট সরকারকে একটু ক্রেডিট দিতে হবে? হ্যাঁ, আমরা 17 বছর সব ভুলে গেলাম, ডক্টর ইউনূসকে নিয়ে শুধু এখন লাগছি। এখন দেখি ওই যে কিছু সাংবাদিকরা বা অনেক গণ্যমান্য ব্যক্তিরা যাদেরকে আমরা খুব শ্রদ্ধা করি, তারাও দেখি উল্টাপাল্টা কথা বলে। তো এখন অ্যাকচুয়ালি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কিছু বলাই না যে বিএনপিকে আমি তুলে ধরলাম। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে এটা হলো আওয়ামী লীগকে জাস্টিফাই করা, আওয়ামী লীগকে লিগালাইজ করা। এবং আমরা কি আবার চাচ্ছি অরাজকতা আসুক? আমরা কি চাচ্ছি এই যে আজকে ভারতে দেখেন আমাদের বর্ডারে লালমনিরহাটে একটা ছেলেকে মেরে ফেললো, হ্যাঁ, তারপরে গোয়াইনঘাটে গোলাগুলি করলো, আমাদের বিডিআরও গোলাগুলি করেছে। এখন আমরা সালাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় শেষ, এই জন্য আর এগিয়ে নিতে পারছি না। আমাদের আসলে ইচ্ছাও ছিল, কারণ আপনি বিগত সময়ে বিডিআর সিও ছিলেন, অনেক কথা শুনবার ছিল আপনার কাছে, আবারও আমরা আলোচনার সুযোগ পেলে শুনবো। আমি একটু শুনে আসি। আকিব রয়েছেন আমাদের সাথে। ইশতিয়াক আকিব, আপনি বলবেন কি আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খুব সংক্ষেপে? জি, যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সাথে সাথে বলেছিলেন যে
বাংলাদেশের মব কালচার থাকবে না। এরপরে কি হয়েছে, আপনার ফেব্রুয়ারি মাসে মবের হাতে মারা গিয়েছিল 19 জন, এপ্রিল মাসে মারা গিয়েছে 21 জন। মব কালচার কিন্তু কমে নেই, আমরা কিন্তু কোনো পদক্ষেপ দেখলাম না যেটা কমেছে। বিএনপির নেতাকর্মীদের হাতে, শুধু বিএনপির নেতাকর্মীদের হাতে এই গত 100 দিনও তো হয় না এখনো সরকারের, 3 মাস মতন, 3 মাসে মারা গিয়েছে। বিএনপি নেতাকর্মীদের হাতে খুন হয়েছে প্রায় 35 থেকে 40 জন। তার কোনো বিচারের আমরা কিছু দেখতেছি না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দেখা যাবে তার মন্ত্রণালয়টা বাদে আর সবকিছু নিয়ে উনি খুবই ইন্টারেস্টেড। সংসদে ওনাকে প্রশ্ন করলে আইনমন্ত্রীর প্রশ্ন উত্তর উনি দেন, ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে প্রশ্ন উঠলেও সেটা উত্তর উনি দেন, তারপর প্রধানমন্ত্রীর পক্ষে বিলও উনি উত্থাপন করেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যখন প্রশ্ন আসে, এটা নিয়ে ওনার কোনো পদক্ষেপ আমরা দেখছি না। জি, তো আমরা আশা করবো উনি হচ্ছে এই ব্যাপারে অসংখ্য ধন্যবাদ, আমরাও সেই প্রত্যাশা করব। মন্ত্রণালয়, কিন্তু জি। আমরা চাই উনি সফল। জি, জনাব আব্দুল আওয়াল ঠাকুর, শেষ মিনিটে দাঁড়িয়ে আছে, যদি কিছু যুক্ত করেন যে কথা বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। হ্যাঁ, এটা আসলে বিষয়টি উদ্বেগের। আমরা যতগুলো জিনিস এখানে আলোচনা করছি প্রত্যেকটা জিনিসই উদ্বেগের, কিন্তু উদ্বেগের ভিত্তিটা হলো যে বাংলাদেশ যে কোনো অবস্থাতেই হোক বর্তমান সরকার স্বাভাবিক বাস্তবতার মধ্যে ক্ষমতায় আসেনি এবং পরিস্থিতিটা স্বাভাবিক নয়। একটি আরও উত্তাল অবস্থার মধ্য থেকে সরকার দায়িত্ব পালন করছে। এখানে একটা জিনিস যেমন বুঝতে হবে যে সরকারের যেমন খুব বেশি দিন অতিবাহিত হয়নি, আবার একথাও বলতে হবে মন সোজদাটে সরকার কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না তা না। দ্রব্যমূল্যের কথা বলেন, অন্যান্য কিছু, এই মবের প্রসঙ্গ যদি আসেন তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এ কথা বলতে হবে যে মবটা কিন্তু কার্যত যে সিচুয়েশন ছিল, এটা আমরা 5ই আগস্ট পরবর্তী যে উস্কানির অবস্থাটা আছে এটা নিয়ন্ত্রণে আনার মতো অবস্থায় সরকার এখনও পৌঁছে নাই। এই যে না পৌঁছার সাথে অনেকগুলো কারণ হয়তো যুক্ত, কিন্তু তার মধ্যে আমি একটি কারণকে সুনির্দিষ্ট করতে চাই। 3টি রাজনৈতিক দল বাংলাদেশে এখন ক্ষমতায় আছে, বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপি। ক্ষমতা না ঠিক সক্রিয় হ্যাঁ, আছে। সক্রিয় না, ক্ষমতায় আছে, সংসদে আছে। ক্ষমতা মানে রাষ্ট্র প্রশাসনের, যাই হোক সরকারের থাকা একদিন। 3টি দলই তো এখন বাংলাদেশের ক্রিয়াশীল। এই 3টি দলের মধ্যে যতগুলো বিষয় ঐক্য দরকার, সেই ঐক্যটার মধ্যে একটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে জনগণের অনুকূলে নিয়ে আসার জন্যে জিরো টলারেন্সে চলে আসা। সবাই মিলে এটা কে বিএনপির সন্ত্রাসী, কে জামাতের সন্ত্রাসী, কে এনসিপির, ব্যাপারটা সেখানে নয়। ব্যাপারটা কে জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী, এই জায়গাটার মধ্যে যদি আমরা আনতে পারি তাহলে জনজীবনে কিন্তু শুধুমাত্র সন্ত্রাস দমন হবে তা নয়, সাথে সাথে কিন্তু দিনের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এখন এই স্বাভাবিক অবস্থা ফিরে আসলে যদি মনে করেন যে এটা তারেক রহমানের অ্যাচিভমেন্ট, সুতরাং তারেক রহমানকে ঠেকাও, আসলে আপনি তারেক রহমানকে ঠেকাতে গেলে আপনি নিজেই কিন্তু ঠেকে যাচ্ছেন। জি, কিন্তু আপনি জানেন না যে আজ সকালবেলা আপনি যাকে ছাড় দিলেন আগামীকাল সে আপনাকে ছুরি ধরবে না। জি, সেই কারণে কিন্তু আমি এখানে যে কথাটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে এই যে মৌলিক যে বিষয়গুলো, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এই বিষয়গুলোর মধ্যে এই 3টি দলের মধ্যে ঐক্যমত দরকার, যাতে করে আওয়ামী লীগ এই কথা বলতে না পারে আমরা যে দুর্নীতি করেছি তার থেকে এখনকার দুর্নীতির মাত্রা বেশি। জি, অসংখ্য ধন্যবাদ, আমরা সেই প্রত্যাশাই করব। জনাব পিঙ্কু, যদি কিছু যুক্ত করেন 30 সেকেন্ড, প্রত্যাশার কথাই শুনবো। যে কথাটা বলেছে যে জিরো টলারেন্সের মধ্যে সবাইকে আসতে হবে এই ইয়েকে ফ্যাসিবাদকে আপনার প্রোটেক্ট করার জন্য। হাসিনা যে উস্কানি এখনও চলছে, সুতরাং সবাইকে এক জায়গায় এসে ওই সমস্ত নিজেদের মধ্যে বিরোধ না করে, যেহেতু আন্দোলনটা করেছে সবাই মিলে, 2024-এর আন্দোলনে সব দল মিলে, এনসিপি, বিএনপি, জামাত সবাই মিলে যেহেতু করেছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাকে উৎখাত করেছে, এই হাসিনা যে আবার নতুন করে যে আবার যে সন্ত্রাসী উস্কানিমূলক কথাবার্তাগুলি বলছে, এইটাতে ওই যে বললো না যে দ্য মর্নিং সান শোজ দ্য ডেজ, এই যে এই সমস্ত এখন সবাই মিলে যদি সম্মিলিতভাবে এই যে এখন যারা দেশ চালাচ্ছে তারা সবাই মিলে যদি জিরো টলারেন্সের মধ্যে না যায়, তাহলে এইটা কিন্তু খারাপ হতে পারে, আবারও ফ্যাসিবাদের উত্থান আবার হতে পারে, হবে না ইনশাল্লাহ, হবে না, সুতরাং সবাইকে দেশের জন্য রাজনীতি করতে হবে, শুধুমাত্র বিরোধিতা করার জন্য নয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।